বাক স্বাধীনতা ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বললেন তারেক রহমান। দ্রুত ভোটের দাবি বিএনপির রাজনৈতিক কৌশল জানালেন মির্জা ফখরুল। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে, যে কোনো মূল্যে মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করছি। They are wanting a 6-month target. That would be a very risky period. এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। ফ্যাসিস্টদের রাজনীতিতে না ফেরানোর সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। যারা বিচার বহির্ভূত হত্যা করেছে এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এর সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চায় অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। নতুন উদ্যোক্তাদের নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ছাত্রলীগের বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি। ছাত্রদলের শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের প্রধান দায়িত্ব, বললেন প্রেস সচিব। মতাদর্শের ভিন্নতা থাকলেও বাক স্বাধীনতা ও ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে কথা বলেন তিনি। এদিকে দ্রুত নির্বাচনের দাবিকে রাজনৈতিক কৌশল উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে জাতীয় ঐক্যের সরকার করবে তার দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার গল্প আমাদের দর্শন শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক সভায় অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তুমি গণতন্ত্রের প্রতীক, জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি। সভায় নেতাকর্মীদের প্রশ্নোত্তর পর্বে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দিক নির্দেশনা দেন তারেক রহমান। বলেন, মতাদর্শের ভিন্নতা থাকলেও বাক স্বাধীনতা ও ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে, যে কোনো মূল্যে। দুই, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করছি। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে দ্রুত নির্বাচন দাবিকে বিএনপির রাজনৈতিক কৌশল বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। সংস্কারের প্রয়োজন রয়েছে জানালেও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তার। সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্যে যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো, যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো। এর আগে সকালে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব, প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে গুলশানে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটলে এই সংকট তৈরি হতো না। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়েছে এবং জনগণের অবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। অর্থনৈতিক সংকট মোকাবেলায় অপ্রয়োজনীয় মেগা প্রকল্প আপাতত বন্ধ করার পাশাপাশি অন্তর্বর্তী বাজেটের প্রতিও গুরুত্ব দেন বিএনপি মহাসচিব। ও মোবাইল ইন্টারনেট সেবা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চাপিয়ে দেয়া গোলামি থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ 15 বছর পর প্রকাশ্য কর্মসূচিতে রাজশাহী জামায়াতে ইসলামী দলটির আয়োজনে শনিবার সকালে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
স্বতঃস্ফূর্তভাবে ব্যানার ও ফেস্টুন হাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন দলটির মহানগর ও জেলা শাখার কর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নগরীর মাদ্রাসা মাঠ। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলাদেশে কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই। সবাই মিলে আমরা এক কাতারে মুসলিম হিন্দু সবাই আমরা একবদ্ধ থাকতে চাই। ভবিষ্যতে আমরা এই ধরনের যে জুলুমের শিকার হয়েছি, আমরা যেন এই জুলুমের শিকার না হই। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চাপিয়ে দেয়া গোলামি জুলাই বিপ্লবের মাধ্যমে নৎসাৎ হওয়ায় মুক্তি পেয়েছে দেশ, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করে, আবার মামলা বাণিজ্য অনেকে করে, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়ে না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। তার প্রভুকে ভুলে যান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগের বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয় পদযাত্রা। গত কয়েক মাসেও ছাত্রলীগের বিচার শুরু করতে না পারায় সমালোচনা করেন নেতারা। গত 5 আগস্টের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার দাবিতে রাজপথে ছাত্রদল। বিএনপির এই অঙ্গ সংগঠনটির মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর ঢল। শনিবার বিকেলে পদযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ ও টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড চালিয়েছে, ছাত্রদের উপর যে অত্যাচার করেছে, তার দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা এই সরকারের পক্ষ থেকে দেখতে পাই না। আমরা এদের বিচারের দাবি নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জুলাই আগস্টে ছাত্রলীগের নৃশংসতার তদন্ত প্রতিবেদন দ্রুত দেয়ার দাবি করেন নেতারা। ছাত্রলীগের যে সকল শীর্ষ সন্ত্রাসী রয়েছে তারা সবাই ঢাকায় অবস্থান করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা একটা আহ্বান জানাবো যে অতি দ্রুত সময়ে সেই কোন সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আজকে প্রায় 5.5 মাস অতিবাহিত হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত প্রতিবেদন পাইনি, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত প্রতিবেদন পাইনি, আমরা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখিনি। অনতিবিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্রলীগের বিচার বিলম্বের পাঁয়তারা করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় ছাত্রদল। আবারও কোনো বড় কোনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংসদ ও রাজনীতিতে থাকতে পারবে না স্বৈরাচার ও ফ্যাসিস্টরা। আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। শনিবার কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে, তার নামে কেস হয়েছে আইসিটিতে, লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন।
দায়িত্বটা পালন করার জন্য আসছি। কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন সংসদ এবং রাজনৈতিক অঙ্গনে অন্তর্ভুক্ত না হতে পারে সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারে সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, গত 3টি নির্বাচন ছিল কলঙ্কিত। যারা দুর্নীতিবাজ, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। গত 3টি নির্বাচনে হওয়া জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার। কোনো কুৎসিত লোক যেন আবার প্রবেশ করতে না পারে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলার শুনানি বারবার পেছানোকে বড় ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসারত জেলবন্দি এক বিডিআর সদস্যের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। এ সময় ন্যায় বিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি। আবার কি একজন বিডিআর সদস্য ছিল, উনি এবার দিয়ে চাকাস্ট্রোক হয়েছে। সাজা শেষ হওয়ার পরে তো বিস্ফোরক মামলায় আটকে রাখছে। জেলবন্দি থাকলে তো উনি এমনিতেই মারা যাবে, কারণ ওনার সেবা করার মতো ভিতরে কোনো লোক নাই। তার কে খাওয়াবে? সে তো খাইতে পারে না হাত দিয়ে। শনিবার সকালে এনামুল এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এবং বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের সময় হওয়া বিস্ফোরক মামলার কোনো ভিত্তি নেই উল্লেখ করে দ্রুত মামলার সুরাহার আহ্বান জানান মাহিন। আর আগামীকালের শুনানিতে ন্যায় বিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি। সরকার তার যে গঠিত কমিশন, সেই কমিশন নিয়ে টালবাহানা করছে। বিচার বিভাগের ক্ষেত্রে সেই ফ্যাসিস্ট আমলের যে চরিত্র, সেই রকম রূপ আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি। এই কমিশনের কার্যপরিধি 2-9 ধারায় বলা হয়েছে, পূর্বের বিচারকে অক্ষুণ্ণ ধরে পরবর্তী এই কমিশনের কাজটি হবে। তাহলে এই কমিশন স্বাধীন থাকলো কোথায়? আমাদেরকে সাজা দিয়ে 7 বছর, তাহলে আমরা কত পরিমাণ বৈষম্য শিকার হয়েছি। যদি কালকে যে কোর্টে যদি নিরপরাধীদের যদি জামিন না হয়, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ আন্দোলনে নামব। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে হাসপাতালের সামনে লুটিয়ে পড়েন রিকশা চালক ইসমাইল। চিকিৎসার আশায় হামাগুড়ি দিয়ে হাসপাতালের বারান্দায় গেলেও কেউ দরজা খোলেনি। রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইসমাইল। চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলার রামপুরায় ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক, কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী সহ 5 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কোনো ডাক্তার এবং কর্মকর্তা এবং কর্মচারী কেউ তাকে চিকিৎসা দেয়নি এবং তার ফলে সে পরবর্তীতে সে মৃত্যুবরণ করে। ডাক্তার সাদ বিন শামস তাকে এই হত্যা মামলায় 1 নম্বর আসামি করা হয় এবং অন্যান্য দ্বারা কর্মচারী ছিলেন হসপিটাল, তাদেরকেও আসামি করা হয়। আজকে আদালতের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে উপস্থাপিত করে এবং তাদের কোনো রিমান্ড প্রার্থনা করা হয় নাই, যার কারণে জামিনও কেউ শুনানি করে নাই। ফলে তাদেরকে সিডব্লিউ মূলে আজকে জেল হাজতে প্রেরণ করা হয়। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চায় অন্তর্বর্তী সরকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নবীন উদ্যোক্তারা যেন নিরাপদে বিনিয়োগ করতে পারেন তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ধ্যায় নিজ বাসভবন যমুনায় নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প বলেন। এতে 15 নারী ও পুরুষ উদ্যোক্তা অংশ নিয়েছেন। এ সময় গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগ কিভাবে উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করেছে সে কথাও জানান উদ্যোক্তারা। বিনিয়োগের পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চট্টগ্রামে ছুটে গেলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। নগরীর বেশ কয়েকটি খাল ও নালা পরিদর্শন করেন তারা। বলেন, জলজট নিরসনে ব্যর্থতার দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। এবছরের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় সরকার। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 8,500 কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হলেও এখনও বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। 57টি খালের মধ্যে এখনও 21টি খাল খনন না করা সহ নানা জটিলতার কারণে পুরোপুরি ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। এমন বাস্তবতায় নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে 3 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রুত পদক্ষেপ নিতে শনিবার বিকেলে চট্টগ্রামে ছুটে যান 3 উপদেষ্টা। পরিদর্শন করেন নগরীর জামাল খান খাল, মির্জা খাল ও বারৈয়ার খাল সহ বেশ কয়েকটি খাল ও নালা। উপদেষ্টারা জানান জলাবদ্ধতা প্রকল্পের ব্যর্থতা এড়াতে পারে না কোনো সংস্থা। অজুহাত কিন্তু আর শোনা হবে না, তাদেরকে এটা দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে এবং যে ব্যর্থতার যে দায় দায়িত্ব সেটার যে খেসারত সেটা তাদেরকে দিতে হবে। প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। মূলত দায়িত্ব সিটি কর্পোরেশন হলেও কাজের বরাদ্দ খুবই কম। প্রকল্পের বরাদ্দ জটিলতা, মামলা ও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় বাড়ছে সময়, মিলছে না সুফল, রয়েছে লুটপাটের অভিযোগও। এই পরিত্রাণ পাইতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা পরিত্রাণ পাইতে পারি। সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে হচ্ছে, এই জন্য সিডিএ আমরা ওয়াসা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজটা করতে চাই। আগামী জুনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা, এরই মধ্যে শেষ হয়েছে ৭৬% কাজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি। হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। বলেন, স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পাঠ্য বইয়ের গ্রাফিতিতে আদিবাসী ছবি পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। আমি সুস্থ হলে আমি আবার সংগঠনের মাধ্যমে তাদের অবিলম্বে আমরা সন্ত্রাসী এবং উচ্চ মূল্যস্ফীতির সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, এ পরিস্থিতিতেও অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে কর আদায়ে রাজস্ব বোর্ডকে জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। অর্থনৈতিক সংকট কাটাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার, অথচ শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ানো হয়েছে। ভ্যাট বাড়ানোর কড়া সমালোচনা করছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারে নীতি নির্ধারকদের মনোযোগ নেই। প্রাতিষ্ঠানিক সংস্কার সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না। অনুষ্ঠানে আলোচকরা বলেন, অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে কর বাড়ানো আগুনের তীব্রতা বাড়ানোর শামিল। ভোক্তার ভোগান্তি কমাতে পণ্যমূল্য কমানোর তাগিদ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা মূল্যস্ফীতির আগুন নিভানোর জন্য ফায়ার ব্রিগেড ডাকতে অনেক দেরি করেছি, এবং ফায়ার ব্রিগেড যখন আসতে দেরি হচ্ছে, সেই আগুন নিভাতে গিয়ে পানি ঢালার জায়গায় আমরা তেল ঢেলেছি। বাংলাদেশ যে একটা মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষের জীবন কিন্তু এখন একটা লোয়ার ইনকাম কান্ট্রির মধ্যে রয়ে গেছে। বাজেট তৈরি করছেন আপনারা, কিন্তু প্রতি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স দেখে জাজ করছেন, বাট এই স্ট্যাটিস্টিক্সের সাথে আসলে গ্রাউন্ড রিয়েলিটির আমি খুব কম মিল পাই। শুধু সাধারণ জনগণ নয়, বরং করের চাপে ব্যবসায়ীরাও নাজেহাল। তারপরও ভ্যাট বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। সেই সঙ্গে সরকারের ভর্তুকি কমাতে টিসিবি পণ্যের দাম বাড়ানোর কথাও জানান তিনি। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর আ ম্যাচিউরড ইকোনমি ইজ ভেরি গুড, বাট ফর অ্যান আনরেগুলেটেড মার্কেট লাইক আওয়ার্স, দি ইনডাইরেক্ট ট্যাক্সেস আর ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ভ্যাট ফাঁকি দিই, আমি যখন কাস্টম ডিউটি ফাঁকি দিই, এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। তো আমার ধারণা এই এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গেল ডিসেম্বরে কয়েকটি ব্যাংকের মুনাফা করা সন্দেহজনক উল্লেখ করে তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তি খাতে আওয়ামী লীগ সরকারের লুটপাট নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশ করবে সরকার।
এজন্য কমিটি গঠনে খোঁজা হচ্ছে বিশেষজ্ঞ। সকালে রাজধানীর পূর্বাচলে বেসিস আয়োজিত অনুষ্ঠানে একথা জানান আইসিটি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমদ তৈয়ব। দেশে ইন্টারনেট খাতে ভারতের আধিপত্য কমাতে ব্যান্ড উইথ আমদানি সীমিত করা হচ্ছে বলেও জানান তিনি। সংসদ সদস্যদের ইচ্ছে পূরণে শহর থেকে দূরে অজপাড়াগাঁয়ে ধানক্ষেতে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার। প্রকল্প পরামর্শক হিসেবে কোনো প্রতিষ্ঠান নয়, নিয়োগ পেয়েছেন আলাদা আলাদা ব্যক্তি। কেনাকাটায় প্রাধান্য পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থ। তথ্য প্রযুক্তি বিভাগের চলমান 21 প্রকল্পে অনিয়ম দুর্নীতির এমন চিত্র পেয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিটি। 15 বছরে আওয়ামী লীগের নেয়া 28,000 কোটি টাকার 55টি প্রকল্পেই রয়েছে অনিয়মের অভিযোগ। এবার সেসব নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার সকালে বেসিস আয়োজিত অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান আইসিটি পলিসি অ্যাডভাইজার। একটা হোয়াইট পেপার টিম করার আলোচনা আমরা করেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের দিক থেকে সেটা অনুমতিও আছে। তো এখন আমরা কিছু পারফেক্ট ক্যান্ডিডেট খুঁজতেছি যে যারা আসলে কাজটা করতে পারবেন। বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে দৈনিক 6,400 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়। এর মধ্যে 2,300 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে 7,400 জিবিপিএস সক্ষমতার বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বাকি ব্যান্ডউইথ ভারত থেকে আমদানি করে আরটিসি অপারেটররা। More than 70% of the internet is coming from a single country and on a single road. So we are saying that in the coming months we will try to put some monopolistic restriction on ITC, and we will try to empower Bangladesh Submarine Cable Company. এই সময় নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন আইসিটি পলিসি অ্যাডভাইজার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক বলছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে সবাইকেই গ্রেফতারের চেষ্টা চলছে। তার স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ প্রায় 2 কোটি টাকার সম্পদ অর্জন করায় যে মামলাটা আমরা রুজু করেছি, সেই মামলায় তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আরও অনেক কিছু অভিযোগ আছে। দুদক জানায়, দুর্নীতির মামলায় অভিযুক্তদের কেউই ছাড় পাবে না। দুদকের মেসেজ হলো যে যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে, না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে 1,87,72,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি উদ্যোগে মিয়ানমার থেকে আমদানি হওয়া চাল জাহাজ থেকে খালাস পেয়েছে। 2টি জাহাজে এসেছে প্রায় 24,500 টন। জিটুজের মাধ্যমে দেশটি থেকে কেনা 1 লাখ টন চালের বাকি চালান পর্যায়ক্রমে 8টি জাহাজে দেশে আসবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটির এই ব্যস্ততা জাহাজ থেকে চাল খালাসের। ট্রাকে বোঝাই করা এসব চাল চলে যাবে দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদামে। G2G চুক্তিতে মিয়ানমার থেকে 2টি জাহাজে আসা চালের পরিমাণ 24,500 টন, যা নিয়ে গত শুক্রবার বন্দরে নোঙর করে MV গোল্ডেন স্টার ও MV MCL 19। সিশিপ থেকে অলরেডি ডিসচার্জিং স্টার্ট হয়েছে, এখন পুরোদমে সাইড হোগিয়ে আমাদের কাজ চলতেছে। আর আরেকটা ভেসেল যেটা আসছিল জেএসসি আমাদের সাইলু জেটিতে, ওইটাও স্যাম্পলিং হয়ে গেছে অলরেডি, ওইটার কাজও খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে। চুক্তির আওতায় মিয়ানমার থেকে মোট চাল আমদানি হবে 1 লাখ টন। দেশটির রাইস ফেডারেশন এই চাল সরবরাহ করছে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকায় 618 কোটি। পর্যায়ক্রমে আরও 8টি জাহাজে বাকি চাল আমদানি হবে। টোটাল আতপ চাল আসছে 24,500 মেট্রিক টন। 22,000 মেট্রিক টন গতকালকের সিশিপ থেকে আনলোডিং শুরু হয়েছে। আর MCL ওই সাইলোজেটিতে 2,500 মেট্রিক টন স্যাম্পলিং হবে আজকে হয়তো 20 নাইটে আনলোডিং শুরু হবে। গত 12 জানুয়ারি সরকারিভাবে ভারত থেকে এসেছিল প্রায় 27,000 টন সেদ্ধ চাল। দেশে খাদ্য নিরাপত্তায় মজুদ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রায় 7 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। দেশের বাইরের খবর।
ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের বাইরে বন্দুক হামলায় 2 বিচারক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শনিবার সুপ্রিম কোর্টের বাইরে 3 বিচারককে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার পর ঘটনাস্থলেই আত্মহত্যা করে হামলাকারী। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। দেশটির বিরোধী দলের ওয়েবসাইটে জানানো হয়, নিহত বিচারকদের একজন বিভিন্ন রাজনৈতিক কারাবন্দীদের মামলার শুনানির সঙ্গে জড়িত ছিলেন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবরে।